আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, সেটাই যদি করেন তাহলে আওয়ামী লীগের দোষ কি ছিল, বললেন রুমিন ফারহানা। বিএনপিকে উদ্দেশ্য করে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আপনি আওয়ামী লীগকে সরাইছেন কেন? কারণ আওয়ামী লীগ খারাপ ছিল, তারা দেশটাকে একটি ভয়ানক পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছিল। কিন্তু আপনারা ক্ষমতা আসার পর আপনারাও আওয়ামী লীগের থেকে আরও বেশি চাঁদাবাজি, আরও বেশি রাহাজানি ডাকাতি শুরু করেছেন। তাহলে আওয়ামী লীগের দোষ কি ছিল? বিএনপিকে এমন প্রশ্ন তুলেছেন রুমিন ফারহানা। এরপর জানাবো, কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু। মৌলভীবাজারে কুলাউড়া আলীনগর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি এক যুবকের মৃত্যু হয়েছে আজ। সীমান্তের 1845-এর 63S পিলারের উপর ভারতের ত্রিপুরা রাজ্যের মাগুরুরি এলাকায় এমন ঘটনা ঘটে। এদিকে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিচ্ছে জামাত ইসলাম। আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করবে বাংলাদেশ জামাত ইসলাম। 11 দলীয় ঐক্যের পক্ষ থেকেই প্রার্থী চূড়ান্ত করবে দলটি। রোববার 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠকের আহ্বান করা হয়েছে। বিরোধী দলীয় প্রার্থী দেওয়ার বিষয়টি বৈঠকে চূড়ান্ত করা হবে। এবারে জানাবো, ডিজিএফআইয়ের আয়নাঘর ছিল 26টি নির্জন কক্ষের। ডিজিএফআইয়ের কুখ্যাত বন্দিশালা জয়েন্ট ইন্টারগেশন সেল বা জেআইসি বা আয়নাঘর পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারক। তারা হলেন ট্রাইব্যুনাল ১-এর বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তজা মজুমদার, ২ সদস্যের বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। এবং সর্বশেষ জানাবো, পাটোয়ারির উপর আসল মার শুরুই হয়নি বললেন বিএনপির এমপি মঞ্জুরুল। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির সামনে কঠিন সময় অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন দিনাজপুর ১ আসনে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম। আজ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশের কনসুলেটে এক সুধী সমাবেশে তিনি এমন কুখ্যাত মন্তব্য করেন। জুলাই গণঅভ্যুত্থান দিবসে ২ বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়, সেখানেই এই সন্ত্রাসী এমন মন্তব্য করেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। সেটাই যদি করেন তাহলে আওয়ামী লীগের দোষ কি ছিল, বললেন রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আপনি আওয়ামী লীগকে সরাইছেন কেন? কারণ আওয়ামী লীগ খারাপ ছিল। আপনি যদি সেটাই আবার করেন তাহলে আওয়ামী লীগের দোষ কি ছিল? সাংবাদিক ও উপস্থাপক খালেদ মহিউদ্দিনের ঠিকানা টকশোতে এমন কথা বলেছেন রুমিন ফারহানা। আমি এই প্রসঙ্গে একটা প্রশ্ন করব, যখন দর্শকরা আসলে কাছাকাছি বিষয় নিয়ে কথা বলছেন যে গত ১ বছর ধরে যারা আপনার কথা পছন্দ করছেন তাদের একটি বড় অংশ আবার এই অভিযোগ তুলেছেন যে আপনি আওয়ামী লীগকে বাঁচিয়ে রেখেছেন, আওয়ামী লীগের ন্যারেটিভ ধারণ করে আছেন এবং আওয়ামী লীগকে সর্বাত্মকভাবে আপনি সহযোগিতা করছেন। তিনি খালেদ মহিউদ্দিন আরও রুমিন ফারহানাকে প্রশ্ন করেন যে শেখ হাসিনা আসার ব্যাপারে আপনি কি মনে করেন? তখন রুমিন ফারহানা বলেন যে উনাকে তো আসতেই হবে, কারণ এমন একটি বাংলাদেশ বর্তমানে চলছে যে বাংলাদেশে মানুষের কোনো নিরাপত্তা নেই, যেখানে সাধারণ মানুষ নানাভাবে বিএনপির কাছে হ্যারাসমেন্ট হচ্ছে, সেখানে তো মানুষ আবারও বিকল্প খুঁজতে শুরু করেছে, আর সেটা হতে পারে আওয়ামী লীগ। সুতরাং আওয়ামী লীগ যে আবার ফেরত আসবে সেটা নিয়ে আর কোনো
ধরনের সন্দেহ নেই, কারণ মানুষের দেয়ালে পিঠ ঠেকে গেলে আবারও আওয়ামী লীগকে ফেরত আনতে সবাই বাধ্য হবে। সুতরাং এখনই আওয়ামী লীগের এই বিষয়গুলো যেভাবে সবাই দেখছে সেটাকে আমরা পজিটিভলি ভাবেই দেখি। আওয়ামী লীগ যদি ফেরত আসে এর জন্য সবথেকে বড় দায়ী থাকবে বিএনপি, কারণ তারাই জনগণের উপর যে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে এর থেকেই মূলত নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়। চট্টগ্রামের কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু। মৌলভীবাজারের কুলাউড়ার আলীনগর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি এক যুবকের মৃত্যু হয়েছে আজ ভোর 4টার দিকে। সীমান্তের 1845-এর 63S পিলারের উপর ভারতের ত্রিপুরা রাজ্যের মাগুরি এলাকায় এমন ঘটনা ঘটে। মৃত তারা মিয়া 20, কুলাউড়া উপজেলা মোরাইছড়া বস্তি এলাকার আব্দুল মালেকের ছেলে। বিজিবি জানায়, ভোররাতে তারা মিয়া সহ 4 থেকে 5 জন চোরাকারবারির একটি দল আমদানি নিষিদ্ধ ভারতীয় নাসিরুদ্দিন পাতার বিড়ি আনতে আলীনগর সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরের মাগুরুলি এলাকায় প্রবেশ করার সময় সেখানকার বিএসএফের সদস্যরা তাকে গুলি করলে ঘটনাস্থলে তারা মিয়ার মৃত্যু হয়। তবে তার চোরাকারবারিরা পালিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়ে। বিজিবি জানিয়েছে যে 4 থেকে 5 জনের একটি চোরাকারবারি দল অবৈধভাবে ভারতীয় নাসির পাতার বিড়ি আনার উদ্দেশ্যে ভারতে আনুমানিক 500 গজ অভ্যন্তরে মাগুরুলি নামক এলাকায় প্রবেশ করে। সে সময় 199 ব্যাটালিয়ন বিএসএফ এর মাগুরুলি ক্যাম্পের সদস্যদের ফায়ারে মোহাম্মদ তারা মিয়া 20-এর মৃত্যু হয়। নিহত চোরাকারবারি পূর্ব থেকেই চোরাচালানের সঙ্গে জড়িত এবং কুলাউড়া থানায় তার নামে মামলা রয়েছে। এছাড়াও অবশিষ্ট চোরাকারবারিরা বাংলাদেশের অভ্যন্তরে পালিয়ে এসেছে বলে পুলিশের সদস্যরা নিশ্চিত করেছে। অবস্থায় বিএসএফের গুলিতে তার মৃত্যুর ঘটনায় পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিচ্ছে জামাত ইসলাম। আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনের অংশ হিসেবে এবার জামাত ইসলামের পক্ষ থেকে প্রার্থী দেওয়া হচ্ছে। 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে প্রার্থী চূড়ান্ত করবে দলটি। এ লক্ষ্যে 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠকের আহ্বান করা হয়েছে। বিরোধী দলের প্রার্থী দেওয়ার বিষয়টি বৈঠকে চূড়ান্ত করা হবে। শনিবার সন্ধ্যা 7টায় রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জামাতের কেন্দ্র নির্বাহী পরিষদের বৈঠকে সব সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। জামাতের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকে সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এছাড়াও জামাত ইসলামের আরও ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। তারা সবাই জানিয়েছে যে এবারের রাষ্ট্রপতি নির্বাচনে জামাত ইসলাম তারাও প্রার্থী দিতে চায়। তারা 11 দলীয় ঐক্যের সঙ্গে কথাবার্তা বলে তারপর তারা একজন রাষ্ট্রপতি দিতে চাচ্ছে এবং নতুন করে তারা বাংলাদেশটাকে একটি সুন্দর ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়ার যে সিদ্ধান্ত গ্রহণ করেছে সেই বিষয়গুলো আসলে বাংলাদেশের জন্য খুবই উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে নিয়ে যাওয়া যাবে। এজন্য তারা মূলত বিষয়টি নিয়ে খুবই গুরুত্ব দিচ্ছে। তারা চায় ভবিষ্যতে বাংলাদেশটাকে আরও সুন্দরভাবে বিনির্মাণ করতে। সেজন্য বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্ববৃন্দরা তারা আসলে সব সময় এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিষয়টি আমাদের সবার জন্য আরও খুবই গুরুত্বপূর্ণ এক অধ্যায় হিসেবে আবির্ভূত হচ্ছে। ডিজিএফআইয়ের আয়নাঘরে ছিল 26টি নির্জন কক্ষ এবং সেখানে 3 ফিট বাই 2 ফুটের রুমে দীর্ঘদিন ধরে আটকে রাখা হতো বাংলাদেশের নাগরিকদের। শেখ হাসিনা নির্দেশেই এই গুম-খুন করা হতো বলে অভিযোগ পাওয়া গেছে। মূলত বাংলাদেশে যে এই ধরনের ঘটনাগুলো শেখ হাসিনা ঘটিয়েছিল সেটা ছিল ইচ্ছাকৃত এবং এই ধরনের ঘটনা ঘটিয়ে বাংলাদেশের মানুষকে ভয়ানকভাবে এক ত্রাসের রাজত্বের মধ্যে ফেলে দিয়েছিল আওয়ামী লীগের সন্ত্রাসীরা। সুতরাং বিষয়গুলো সবার নজরে আসার পরই নতুন করে আবার কথা বলতে শুরু করেছে অনেকেই। আসলে বাংলাদেশের অভ্যন্তরে অনেক সমস্যারই সৃষ্টি হয়েছিল। বিশেষ করে শেখ হাসিনা সরকার যেভাবে বাংলাদেশের বিরুদ্ধে এক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত করেছিল সেটি
বাংলাদেশটাকে এক ধ্বংস স্তূপে পরিণত করেছিল। আসলে বাংলাদেশটাকে শেখ হাসিনা স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার যেভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যবহার করার মাধ্যমে দেশটাকে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়েছিল, সেখান থেকে রাষ্ট্রকে বেরিয়ে আনতে হবে বলে উল্লেখ করা হয়েছে।